সাপের সঙ্গে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না। পদ্মা ব্যারেজ এটা একটা পজিটিভ কাজ। পদ্মা ব্যারেজে বাংলাদেশের যে উপকার হবে, পদ্মা ব্যারেজে ভারতের সাথে পানির সমস্যার বার্গেনিং করতে পারবে। পদ্মা ব্যারেজ কিন্তু বিশাল ব্যারেজ হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। এদেরকে জুতা পিটা যদি করতে পারতো কেউ, এবং মানুষ তাদেরকে জুতা পিটা করবে। কিন্তু বিএনপি যে ইশতেহারে যেগুলো বাস্তবায়ন করার কথা ছিল, অন্য বড় বড় ইস্যু রেখে ওই ইশতেহারগুলোই বাস্তবায়ন। বীর মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে, সেহেতু আলোচনা শুরু করব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দিয়ে। প্রথম আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, রাজনৈতিক বাস্তবতায় আজকের যে বাংলাদেশ, রাজনৈতিক বাস্তবতা আজকের বাংলাদেশ আর আপনার স্বপ্নের বাংলাদেশের মধ্যে আপনি মিল খুঁজে পান কিনা? এক নম্বর কারণ হলো আমার কিছু বাইন্ডিংস আছে। কথা বলাতে দল যদি আমি মনে করেন কোনো কথার উপরে দলের কোনো কর্মকাণ্ডের ব্যাঘাত হয়, তাইলে আমি দল করি, কাজে আমার উপরে অনেক কথা আসে। আবার আমি দলের বাইরেও একজন, আমি মুক্তিযোদ্ধা, আমি একজন মানুষ, আমার একটা বিবেক আছে, মন আছে, আমার একটা চিন্তা আছে, আমার একটা স্বপ্ন আছে, একটা আদর্শ আছে। সেই কথাগুলো না বললে, না বলতে না পারলে আবার রাতে ঘুম হয় না। চলে তো যাবই পৃথিবী থেকে, এবং এটা খুব, আমার মনে হয় না খুব বেশি দিন হবে। যতই জীবন দীর্ঘ হোক, এক সময় চলে যেতে হবে। সেই দীর্ঘ জীবনের একটা দীর্ঘ সময় কিন্তু আমি পৃথিবীতে রয়ে গেছি ৭৮ বছর, আর কয়দিন। তো সেই অবস্থায় আজকের বাংলাদেশের সঙ্গে আমার যে বাংলাদেশ, এটার কোনো মিল নাই। আমি যে স্বপ্নে উজ্জীবিত হয়ে একদিন যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে না, আমি ৬৪ সন থেকে রাজনীতি করি। আমার রাজনীতির বয়স হলো ৬২ বছরে। আমি এসএসসি পাশ করার পর থেকেই বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের রাজনীতি ঢুকি একজন কলেজ ছাত্র হিসাবে। তখন আমার যে স্বপ্ন ছিল, রাজনীতির যে পবিত্রতা ছিল, রাজনীতির যে ত্যাগের ব্যাপার ছিল, যে মহিমার ব্যাপার ছিল, এটা একদম অনুপস্থিত। আমার বয়সের যে ছেলেরা ২৪ করেছে, ৬৪-তে আমার বয়স যা ছিল তার চেয়ে সামান্য একটু বেশি বয়সে বা সমান বয়সে ছেলেরা ২৪ ওই যে জুলাই করেছে, আমার মনে হয় কত ডিফারেন্স, কত ডিফারেন্স তাদের সঙ্গে আমার ৬৪, ৬৫, ৬৬ সনের চিন্তা, আর এদের যে ২৪ যেভাবে ঘটাইল এবং এখন যা করছে তাদের চিন্তা। আমার মনে হলো একটা নষ্ট সমাজ, একটা নষ্ট কমিউনিটি, একটা নষ্ট প্রজন্ম আজকের রাজনীতিতে এমন একটা কাজ করছে যেখান থেকে আমাদের অগ্রসর হওয়ার কোনো পথ নাই, শুধু পিছিয়ে যাওয়ার দরজা আমাদের খোলা আছে। কাজেই এদের হাতে এখন রাজনীতির শক্তি। আমি ফজলুর রহমান সরকারি দলের এমপি, বয়সে টয়সে মিলে টিলে তো আমার চিন্তা ভাবনার একটা মারাত্মক ধরনের শক্তি থাকার কথা ছিল। কিন্তু এইসব ছেলেপেলেরা বা ওই যে রাজাকার আলবদরের রাজনীতি করে, যারা এখনও সেই ৭১-এর রাজাকার আলবদরের রাজনীতিকে, পাকিস্তানের রাজনীতিকে ধারণ করে, তাদেরও এই সমাজে যে শক্তি দেখায়, আমার কাছে খুব অবাক লাগে যে ইউনূস সাহেব চলে গেলে বা চলে গিয়ে এদের শক্তিটা এখন কোত্থেকে আসে? এই ধরনের অপশক্তি, নট শক্তি, অপশক্তি। এরা যা বলে, যা করে, ১১ দল নামে যা তারা করছে, যে স্লোগান তারা দেয়, এরা পেয়েছেটা কি? আমি তো মনে করি ৬ মাস পরে আদর্শিকভাবে এদের রাজনীতি থাকার কথা না, যদি সঠিকভাবে সরকার নিজের পদক্ষেপ নেয়। তো আমার খুব খারাপ লাগে আমি যখন দেখি এরা এমন ধরনের ঘটনা বাংলাদেশে করছে যে তারাই এই দেশের মালিক মুক্তার, যা বলে তারা তাই হবে। প্রশাসনে বলেন বা অন্য কোনো জায়গাতে বলেন, ব্যাংকে বলেন, হ্যাঁ, ইউনিভার্সিটিতে বলেন, বিচার বিভাগে বলেন, সব জায়গাতে দেখবেন স্বাধীনতা বিরোধী শক্তি একটা মহাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। কাজে আমার দেশ তো এটা না, আমার স্বপ্নের বাংলাদেশ এটা না। আমার স্বপ্নের বাংলাদেশ হলো এদেশে যে বাঙালি জাতীয়তাবাদ, পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ, তার জাতীয় সংস্কৃতি, তার শিক্ষা, তার ইতিহাস, তার প্রগতি, তার রিসার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকেও একজনে আলাপ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে নাকি তাদের ইচ্ছা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে পরে নাকি মনে হয় যে এই এলাকাটা একটা
বিশ্রী বিচ্ছিন্ন এলাকা বাংলাদেশ থেকে। আমাকে আজকেও দুইজনে আলাপ করছে যারা একসময় ঢাকা ডাকসু চাকসু ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র দলের নেতা যারা ছিল, বড় বড় নেতা যারা 90-এর গণ অভ্যুত্থান করছে। আমার মতো ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা এইখানে 83-র আন্দোলনের সূচনা করছি, এরশাদ বিরুদ্ধের আন্দোলনে, যেখানে জয়নাল, জাফর, মোজাম্মেল, কাঞ্চন, দীপালি, সাহারা মরে গিয়ে এই দেশের মানুষকে এরশাদের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের পথ দেখিয়েছিল। আমি সেই দিনে 1 নম্বর ব্যক্তি ছিলাম ছাত্রদের মধ্যে। আজকে সেই আমাদের সঙ্গে 24-এর যে ঘটনা, 24 তো এদেশে এখন যেন মনে হয়, কালকে দেখলাম জনাব আনিস আলমগীরের মতো একজন সাংবাদিক বলছেন আমরা কি ভুল করেছিলাম কিনা। আমি এখনো ভুল করেছিলাম কিনা এই জায়গাটা ভাবতে চাই, কিন্তু তার আগে বলতে চাই যে এই ভুলটা আমরা করেছিলাম শেখ হাসিনার যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী 3টা ইলেকশন গণতন্ত্রকে যে টুটি চেপে ধরেছিল এবং মানুষের সামনে গণতন্ত্রকে নিয়ে যে মানে হাস্যরস করছিল, গণতন্ত্রকে যেভাবে খেলো করেছিল, গণতান্ত্রিক অধিকারকে যেভাবে হরণ করেছিল, 5ই আগস্টটা এটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। সেটা আমরা করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এই যে মধ্যযুগীয় বর্বরদের হাতে নেতৃত্ব চলে যাবে, তাদের হাতে সামাজিক কর্তৃত্ব, প্রশাসনিক কর্তৃত্ব এখনো, আমি বলছি এখনো তাদের হাতেই বাংলাদেশ। আমরা শুধু সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী আমরা মনে করতেছি আমাদের না, আসলে আমাদের হাতে নাই। আমি দেখায় দিতে পারবো সব কিছু। হ্যাঁ, যেখানে 10 জন আমলা আছে বড় ধরনের, মনে করেন ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি 10 জন একসাথে বসছে, এখানে শুধু একটা রাজাকারের বাচ্চা আছে, মনে করেন একটা স্বাধীনতা বিরোধী আছে, এই সব 10 জনের মাঝে সে একাই সব চেঞ্জ করে দিতে পারে। এই জায়গাতে আমরা বসে আছি। সবাই খারাপ এটা আমি বলছি না, কিন্তু সবাই সাথে তাও বলছি না, কিন্তু 10 জনের ভিতরে যে একজন সেটা দেশকে কুরে কুরে খাচ্ছে এবং শেষ করে এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না, এটা আমি আপনাকে বললাম। আবার ফিরবো আপনার কাছে। এম এ আজিজ, আপনার স্বপ্নের বাংলাদেশ কি আপনি এখন পান? ধন্যবাদ আপনাকে ফজলু ভাই। তিনি তো বীর মুক্তিযোদ্ধা, অত্যন্ত সম্মানী ব্যক্তি এবং দর্শক শ্রোতা। দেখেন, ফজলু ভাইয়ের চেয়ে আমি ছোট, কিন্তু আমি তো পুরো পাকিস্তানের বাসিন্দা ছিলাম। তখন মানুষ কিন্তু গরিব ছিল। আপনার গেঞ্জি, বেশি জামা খুব কম লোক ব্যবহার করতো, ঘাড়ে দিয়ে চলতো। হ্যাঁ, হাতে শিশিতে বোতল লাগায়, টায়ারের স্যান্ডেল থাকলে হাতে নিয়ে যেত, স্যান্ডেলটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু মানুষ কিন্তু নৈতিক অধপতন এত ছিল না, মানুষ কিন্তু মমত্ব বোধ ছিল। এখন সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, মানুষগুলো আর মানুষ নাই। 1, 2, আপনি দেখেন যে আগে পড়াশোনার সময় আদর্শ লিপি পড়েছি, ফজলু ভাই পড়েছে কিনা জানি না, যে আদর্শ গাড়ি ঘোড়া চলে, সে লেখাপড়া সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, গাড়ি লেখাপড়া করে যে গাড়ি চড়ার সরে সে, এগুলো উল্টো হয়েছে আজকাল। কিন্তু সেটা হিসেবে জনাব এম এ আজিজ আপনাকে থামিয়েই বলছি, আজকাল কিন্তু এই কথা বলা হয় যে সকালে উঠি আমি মনে বলি সারাদিন আমি যেন মিছা কথা বলি, প্যারোডি করা হচ্ছে এরকম। ওইরকম লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, ব্যাপারটা এরকম হয়ে গেছে না সমাজের। তারপরে ধরেন 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে আমরা বলছি 22 পরিবার সব লুট করে নিয়েছে। বৈষম্য তো ছিল, পাকিস্তানিরা শোষণ করেছে, এটা ঠিক। চাকরি বাকরি সর্বক্ষেত্রে আমরা তখন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বৈষম্য মুক্ত হতে চেয়েছি। তখন মৌলিক গণতন্ত্র ছিল, গণতন্ত্র প্রত্যাশা করে মুক্তিযুদ্ধ করেছি। এরপরে সুশাসন, আইনের শাসন চেয়েছি। দেশ স্বাধীনতা 55 বছর পড়েছে, এখন পর্যন্ত আমরা সেটার মুখ দেখি নেই, এবং ওদিকে যাচ্ছি কিনা এটাও বুঝতে পারছি না। ভেবেছিলাম যে 17 বছর এখনকার প্রধানমন্ত্রী বিলেতে ছিলেন, আমি পরিবার সহ 10 দিন ছিলাম। 10 দিন থাকার পরে আমি দেখছি সব ওখানে, ধরেন এত পুরনো শহর, দোতলার বেশি ঘর নাই, বাড়ি নাই, সব মেশিনে চলছে, কোনো পাহারাদার নাই, কিচ্ছু নাই, অটো সিস্টেমে চলছে। সেখানে ব্রিক্স সময় ছাড়া, এই কয়েকদিন আগে একজন ডিজাইন করলো, সেখানে রাজা আছে, সব আছে, লিখিত সংবিধান নাই। হ্যাঁ, তারপরেও দেশটা চলছে, গণতন্ত্র ফাংশন। সেই দেশে তিনি, আমি বলবো এই জন্যে তিনি ব্রিটিশ বাংলাদেশি, আমি বলি
যে ব্রিটিশ কালচারের মানুষ বাংলাদেশে আসছে, কিন্তু দেশ তো একা চালাতে পারবে না। ওনার সাথে ছবি তোলে, আমি তো তখন কোনো স্বচ্ছ লোক দেখি না, উনি চালাবেন কিভাবে? আপনি বলেন, একটা উদাহরণ দিতে পারি যে মৌলানা ভাসানী নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে ধানের শীষ ধরিয়ে দিচ্ছেন। এটা কে তার ব্রিফ করলো বলেন? কে ব্রিফ করলো? হ্যাঁ, এইসব কথা যদি বলে তাহলে কেমন হয় না? অর্থাৎ ওখানে আমি জন্য বলি, ফজলু ভাই বলল 10 জনের ভিতরে একজন, আমি কিন্তু ওপেনলি বলি কমপক্ষে 20% আপনার জামাতে গুপ্ত বিএনপিতে গুপ্ত জামাত আছে। তারেক রহমানের প্রধান কাজ হলো একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল বিএনপি, এটাকে ঠিক করা। মধ্যপন্থী জাতীয়তাবাদী দল মানেই হচ্ছে সবাই ওখানে আশ্রয় নিতে পারবে, এরকম একটা দল হওয়া। তো ফজলুল ভাইয়ের বাসায় যখন মব সন্ত্রাস হয়েছে, ফজলুল ভাইকে যখন আপনার তার পথ স্থগিত করা হয়েছে, আমি বললাম যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? যাবে কোথায়? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সব দখল করে নিয়েছে, জয় বাংলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ, স্বাধীনতা ঘোষক আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সব কিছু আওয়ামী লীগ। একমাত্র জায়গা ছিল মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আওয়ামী লীগের বিকল্প হিসাবে অন্তত বিএনপি আশ্রয় জায়গা হবে, সেই আশ্রয়টা হচ্ছে না। আজকে মুক্তিযুদ্ধের উনির সাথে সেই টকশোতে আমি ছিলাম। তার বিরুদ্ধে যে ধরনের আচরণ নারী ছোট ছোট মেয়েরা করছে, এটা কোনো প্রোটেকশন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাস্ট মব সন্ত্রাস যেমন করেছে ওগুলো করেছে। আমার সবচাইতে বড় কথা হচ্ছে এখন বিজ্ঞানের যুগে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ধরেন ছাত্ররা, আগে তো আমার পরিষ্কার মনে আছে, আমি ছোট জীবনে ছাত্র নেতাদেরকে আপনার স্যান্ডেল, বাথরুমে গেছে স্যান্ডেল লাগাই দিছি, পানি লাগাই দিছি, এত শ্রদ্ধা ভক্তি ছিল। কারণ ছাত্ররা একদম নিষ্কলুষ ছিল, কেউ শ্রদ্ধার পাত্র ছিল। এখনকার যে 24-এর যে আন্দোলন করেছে সবগুলো বিতর্কিত। অর্থাৎ এই জেনারেশন ধ্বংস করে দিচ্ছে ইউনূস। সবাইকে বলছে যে তোমরা উদ্যোক্তা হও, একবারও বলছে লেখাপড়া করো, বলে নাই। অর্থাৎ এই দেশটা দাঁড়াবে কার উপরে আপনি বলেন? এরপরে ধরেন এখন বেসটাই নষ্ট হয়ে যাচ্ছে একদম। এই আপনি বলেন ওই যে আওয়াজ, এই কারণেই তো জনাব ফজলুর রহমান বলছেন নষ্ট সমাজ নষ্ট প্রজন্ম। জি, নষ্ট সমাজ নষ্ট জামাতের এক নেতা বলেছে 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম। তাহলে উনি নষ্ট, আমি নষ্ট, আপনারা 71 দেখেছেন কিনা জানি না, 71-এর প্রজন্মই নষ্ট। অথচ যখন আপনার পাকিস্তানের ফোর্সেস আপনার জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে, সেটা আমার কাছে আছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করতেছে, বলা হয়েছে তারা অক্সিলারি ফোর্স সহ আপনার আত্মসমর্পণ করবে। অক্সিলারি ফোর্স হলো সহযোগী শক্তি, তাদের বলা হয়েছে জামাত, আপনার জামাত, রাজাকার আলবদর, এরা তারা সহযোগিতা করেছে। হ্যাঁ, এখন এই জন্যে বলছি তারা তো ডিক্লেয়ার্ড। এখন আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে নাই, এখন মুক্তিযুদ্ধের সব কিছু ফেলে দিতে চায়। তো এই প্রজন্ম, আমি বলবো যে আমি কিন্তু সত্যি ভরসা করি তারেক রহমানের উপরে। তিনি ব্রিটিশ বাংলাদেশি, তিনি গণতন্ত্রের মানুষ, তিনি অন্তত দেশটাকে সঠিক ধারায় নিয়ে যাবেন। কিন্তু এই যে মার্কিন যে চুক্তিটা করছে মার্কিনের সাথে, দেশটা তো মার্কিনের বলয়ে ঢুকাই দিছে। এখন তো দেশ এখান থেকে বেরোতে পারবে না, কোনো কিছুর অভাব হবে না। কিন্তু এই বিষয় নিয়ে আলাপ করব, আবার ফিরবো আপনার কাছে। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটু করে বলেন, আপনি বলেছেন নষ্ট সমাজ নষ্ট প্রজন্ম, দেশে তো এখন নেতার অনেক অভাব, কিন্তু আমরা তো প্রচুর অভিনেতা দেখছি, কি বলবেন আপনি? এই কথাটা আমি বহুদিন বলছি, কিন্তু আমার কাছে এখনো আসার দিকটা হলো যে জনাব তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে এমন একটা গণতান্ত্রিক দেশে ছিলেন, উনি ফিরে এসেছেন এবং এই দেশের মানুষ উনাকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের পক্ষে ভোটটা দিছে। আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, যখন জামাত বলতে শুরু করলো তারা 2/3 পাবে, এমনকি আমার এলাকাতে যে অত্যাচার করছে জামাতের পক্ষে, ইটনামিটা নষ্টগ্রাম, এটা অকল্পনীয়। কারা করছে সেটা বললে আমি
এই তেমন একটা শক্তির বিরুদ্ধে বলবো যাদের উপরে আমি বিশ্বাস করি তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এমন কোনো দিন নাই আমার 10টা কর্মীকে পিটায় নাই, দৌড়ে আনে নাই, গড় গিয়াল করে নাই। ইলেকশনের দিন তো খালি বিএন এই পর্যন্ত কয়ের সঙ্গে সঙ্গে পিটা। দ্যাট ওয়াজ দ্য পজিশন। এবং এখন এইসব স্বাধীনতা বিরোধী শক্তি বৈশা বৈশা হিসাব করে ফজলুর রহমান পাশ করলো কেন? এইরকম ধরনের অত্যাচার অবিচার আমার উপরে হয়েছে। কিন্তু আমি আসছি একটা কথার উপরে, সেই কথাটা হলো আমি শেষ মিটিং, সব মিটিংয়েই বলছি, শেষ মিটিংয়ে আমার লক্ষাধিক হাত যে লোক ছিল, আমি বলছি আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি। কারা কারা আপনারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে 71কে ভালোবাসেন হাত তুলেন। সব মানুষ হাত তুলছে। কারা কারা রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ বিরোধীকে ভালোবাসেন? একজনও হাত তুলে নাই। আমি খুব ক্লিয়ারলি বলে আসছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে ভোট করে আসছি, আমি রাজাকারের ভোট চাই না। আমি ক্লিয়ারভাবে বলে আসছি। আমার মতো না হইলেও বিএনপি শেষ মুহূর্তে গিয়ে হলো ইলেকশনের 7 দিন আগ থেকে বিএনপিকে বলতে হয়েছে ইয়েস আমরা হইলাম শহীদ জিয়ার দল। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক, বীরুত্তম ব্রিগেড কমান্ডার, তার দল আমরা মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। এই কথাটা করে ক্লিয়ারলি লেখছে, মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি, আমরা সেই মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আর ওরা যারা আমাদের বিরুদ্ধে ইলেকশন করছে, যাদেরকে খালতো ভাই বলতো, তাদেরকে বলতে হয়েছে যে না এরা আমার খালাতো ভাই, একসময় ভুলে ছিল, কিন্তু এরা হইলো আলবদর রাজাকারের সন্তান, এদেরকে ভোট দিলে এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দেওয়া হবে। সেই কথায় বিশ্বাস করে কিন্তু স্বাধীনতার সমস্ত শক্তি এক হইয়া, এমনকি একটা কমিউনিটি, যে কথাটা আমি সব সময় বলি, একটা কমিউনিটি যাদেরকে আমরা হিন্দু কমিউনিটি বলি, লক্ষ লক্ষ ভোট দিছে, একটা ভোট অন্য কোথাও সব ধানের শীষে দিছে। আজকের যে বাংলাদেশের যে সরকার এবং তার 2/3 যে মেজরিটি, সেই মেজরিটি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দিছে। কাজে আমার ধারণা তারেক রহমান সাহেব এই পথেই হাঁটবেন, যাই করুক তার আশেপাশে বাইরে ভিতরে জাতীয় আন্তর্জাতিকভাবে। আমার চিন্তাটা হলো তারেক রহমান সাহেব মুক্তিযুদ্ধের পথে হাঁটবেন, এই জায়গায় যাবেন। আপনি নেতা হিসেবে তাকেই দেখছেন এখন আমি সামনে, আলোকবর্তিকা হিসেবে জাতির সামনে তাকেই দেখছি। আমার তার উপরে বিশ্বাস আছে, আমার ধারণা এবং আমার বিশ্বাসটা হলো উনি দেশকে এই পথে মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের পথে নিয়ে যাবে। হ্যাঁ, জিয়াউর রহমান অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে তার পাওয়ারটাকে করার জন্য। কোনো সময় এই রাজাকারদেরও কেউ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তারা ছিল এখানে সাবসার্ভিয়েন্ট, নট লিডার এখানে। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধের যে সেই সেক্টর কমান্ডার, ঘোষক বা যেভাবেই বলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন মূল ব্যক্তি। আমি মনে করি তারেক রহমান সাহেব সেই পথে চলবেন। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। আজিজ, এই ইস্যুতে আপনি কি বলবেন? নেতার অভাব, কিন্তু অভিনেতা পাচ্ছি আমরা ব্যাপক। হ্যাঁ, দেখেন, তারেক রহমানের কাছে প্রত্যাশা অনেক, কিন্তু ইতিমধ্যেই যে সমস্যাটা হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, ধরেন এক মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি করছে, এটার আমি প্রথমে হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে বের করে আমি লিখেছি, ছাপাও হয়েছে, আমি ভয়ঙ্কর, এই দেশটা পুরোপুরি তাবেদারে পরিণত হয়ে গেছে। 1, 2 হচ্ছে যে ধরেন এই যে একটা অধ্যাদেশ পাশ করলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন, এই আইনটা একটা ওপেন এন্ডেড কালো আইন আমি বলবো। এখন জামাত আন্দোলন করতে পারবে না, ধরেন বিএনপি আন্দোলন করলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলো, আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করে দিতে পারে। জামাত তো বসেছিল সংসদে, ওরা ভাবছে খুশি, কিন্তু এনসিপি কিন্তু বাইরে গেছে, এটা ঠিক। এখন জামাত ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ভালো, প্রতিশোধ নেওয়া হলো। কিন্তু ধরেন আওয়ামী লীগ 10 বছর, 20 বছর, 25 বছর পরে ফেরত আসলো, আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা যায় বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। যেমন ধরেন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ। মোস্তাক 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতা নিল, জেলখানার 80% লোক অ্যারেস্ট হয়েছে সব স্পেশাল পাওয়ার অ্যাক্টে। অর্থাৎ আওয়ামী লীগের করা আইনে
আওয়ামী লীগই লীগকেই চলে ধরাশায়ী গেছে। করেছে। ঠিক এই আইনে তারা পড়তে পারে। এখন ধরেন সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, সঠিক। হ্যাঁ, এই নির্বাচনে ফজলু ভাই যেমন বললো না, ওনাকে সব মুক্তিযোদ্ধা ভোট দিছে, ওনাকে সব হিন্দু ভোট দিছে, এটা সত্য। কিন্তু এখন ধরেন সিটি কর্পোরেশনগুলোতে যেসব আলোচনা পত্রিকায় ছাপা হচ্ছে, উত্তর সিটি কর্পোরেশন সম্পর্কে আলোচনা হয়েছে, ময়লার চাঁদা ওঠে 300 কোটি টাকা। বলেন তো দেখি, ভোট দিবে কেমনে? 2, এনসিপি এবং জামাত, এনসিপির তো এখনো ডিপ স্টেট এনসিপির পক্ষে কাজ করতেছে। আপনি বলেন, আপনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতের আমিরের ছেলে এমপি, আবার আমিরের আরেক ছেলে এনসিপিতে জয়েন করেছে। তাহলে বুঝেন এনসিপির পক্ষে, অর্থাৎ জামাতের একটা স্টিগমা আছে। জামাত হয়তো নেক্সট খেলবে ভালো, গোল করতে পারবে না, ক্ষমতায় যাবে না। গোলটা এনসিপি কে দিয়ে করাবে। এনসিপি কিন্তু চাচ্ছে, কিন্তু এনসিপি শেষ, এনসিপি আগেই ধরাসাপ হয়ে গেছে, এনসিপির পক্ষেও সম্ভব না। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে তারেক রহমান যেটা আশা করছিলাম যে এই ফাঁদগুলো পড়তে হচ্ছে, ধরেন এখন সিটি কর্পোরেশন নির্বাচনে, এখন ধরেন অলরেডি আমি মনে করব যে এনসিপি প্রার্থী দিছে, জামাত প্রার্থী দিছে, বিএনপির প্রার্থী তো আছেই ধরেন। এখন যদি ধরেন আওয়ামী লীগের ভোটগুলা উল্টা মারে, কারণ তাকে তো নিষিদ্ধ করে রাখছেন, আগের বছর তো নাই। আর হিন্দু ভোটাররা আওয়ামী লীগের দিকে লয়াল বরাবর ছিল, এটা তো সত্য। এখন তাহলে তো টানা হাসা, এছাড়া তো বদনাম আছেই। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আছে, এই ধরনের অন্ধ আইন করা উচিত হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুর রহমান। জামাত এনসিপি নিয়ে আপনার মূল্যায়নটা কি? জামাত এবং এনসিপি নিয়ে এম এ আজিজ যে বিষয়টা বললেন, ধরাসাপ হয়ে গেছে এনসিপি। আমি এদেরকে মনে, জন্মই তাদের আজন্ম পাপ, আমি এটা মনে করি। জামাত এই দেশের বিরুদ্ধে জন্মগ্রহণ করছে এবং আজীবন তাই থাকবে। তাদের একটা নিজস্ব একটা আদর্শ আছে, সেই আদর্শটা হলো পৃথিবীর যত পশ্চাৎপদ আদর্শ আছে তার একটা। তারা কোরআন, আল্লাহ রসুল, কোরআন এইসব খুব বলে, কিন্তু তারা তাতে বিশ্বাস করে না, কারণ তারা হইল ওহাবি। ওহাবিরা সবসময় হইল ইসলামের বিপক্ষে কাজ করে, বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোয়ার দেয়ার ইজ নো মোহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম। কাজেই তারা হইল হজরত মোহাম্মদের বিরুদ্ধে কাজ করে, তাকে ছোট করার জন্য কাজ করে। এবং জামাত হইল এই পৃথিবীতে যারা বিশ্বাস করে যে আল্লাহর সঙ্গে তার সৃষ্টির যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বিভিন্নভাবে হয়, শুধু শরীয়তের মাধ্যমে না। সেইখানে তরিকত থাকবে, মারেফত থাকবে, হকিকত থাকবে, সেই পথে মানুষ চলবে, যার যার যে লাইন অফ রিলিজিয়ন, তরিকা, সেই তরিকা অনুযায়ী চলবে। আপনি দেখেন এই ভারতবর্ষে যে ইসলাম আসলো, কিভাবে ভারতবর্ষে ইসলাম আসলো, এই গরুর বাচ্চাদেরকে এইসব কথা বললে এখন তো আমার তো রাগ লাগে। এক এক সময় মনে হয় রাষ্ট্র কেন এরকম করতেছে, এই বিহেভিয়ার। এই যে পরশু দিনও শাহ আলী সাহেবের মাজার যে ভাঙছে, আর এই শাহ আলী সাহেবের মাজার জামাতের বাপ, তার 14 পুরুষের যখন জন্ম হয় নাই, তখন তো হযরত শাহ আলী এখানে আসছে, আইসা এই দেশে হিন্দুর থেকে মুসলমান বানাইছে। সেই শাহ আলীর মাজার যারা ভাঙতে চায়, 190টা মাজার যারা ভাঙছে, যারা মাজারের একজন মুতাল্লি হোক আর হুজুর হোক, তাকে কবর থেকে তুলে পুড়ায় দিছে, যাকে কুপায়ে হত্যা করছে, তারা কি করে এই দেশে ওই যে বলে ইসলামের যে কথাটা তারা বলে, রিয়েল ইসলাম ইন ইন্ডিয়া অর ইন বাংলাদেশ অর ইন পাকিস্তান, যেখানে যেভাবে বলেন রিয়েল ইসলামিক সুফিজম, এবং সেই আহলে সুন্নাতুল জামাত বলেন বা সুফিজম বলেন, তার প্রবক্তা হল হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া থেকে ধরে, বখতিয়ার খাকি থেকে ধরে, এদেশে শাহ সুলতান থেকে ধরে, এদেশে খান জাহান আলী থেকে ধরে, এবং আমাদের সিলেটের সেই হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, শাহজালাল শাহপরান থেকে ধরে, গেসুদারাজ থেকে ধরে, শাহ সিপাহসালার শাহ নাসিরুদ্দিন থেকে ধরে, চট্টগ্রামের বাইজিদ বুস্তামকে ধরে, তাদের মাধ্যমে কিন্তু এই দেশে মুসলমান সৃষ্টি হইল। এই সব মানে এদেরকে আমি ওয়াহাবির বাচ্চারা এইসব কিছুতে বিশ্বাস না করে তাদের সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবে। এবং পরশুদিন যে ঘটনাটা বা তার আগের দিন যে ঘটনাটা করছে, আমি বুঝি না, আমি সরকারি দল করি, আমার এটা বলা উচিত না। এখানে একজন
মানে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের ব্যাপারে কোনো ধরনের এই যে শুরু হয়েছে, এটা তো এক সময় এমন একটা ঘটনা শুরু হবে, ধর্মের নামে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, এবং সেই গৃহযুদ্ধের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এইসব মধ্যযুগীয় বর্বর জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। আর এনসিপির ছেলেপেলের কথা বলেন, আমি জানি না কোন চক্রান্তের কারণে এনসিপিকে দাঁড় করে রাখ থেকে, আমি জানি না বলবো না, আমি জানি কিন্তু এখন বলবো না। এরা এখন ওই ইউনূস সাহেবের জগতেই আছে, এবং ইউনূস সাহেবের জগতের মতোই তারা নার্সিং পাচ্ছে, তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে। না হলে এরা কারা বাংলাদেশের? এবং একটা সিটও পাস করতে পারতো না যদি সঠিকভাবে বিএনপি চাইতো, এরা পাস করা দরকার নাই। আমি এটা বললাম কথাটা, এদেরকে অনেকগুলো সিট, সেটা আর বলার দরকার নাই। জনাব এম এ আজিজ, কি বলবেন আপনি এই ইস্যুতে? জামাত আমির স্পষ্ট করে বলছেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদেরকে আস্থা করে নিক্ষেপের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে। এটা আমার অভিমত উল্টাটা। হ্যাঁ, বিএনপি যে ইশতেহারে যেগুলো বাস্তবায়ন করার কথা ছিল, অন্য বড় বড় ইস্যু রেখে ওই ইশতেহারগুলোই বাস্তবায়ন করতেছে। আমি তো মনে করি যে ধরেন, এই যে ধরেন এলপিজি কার্ড, এই যে ধরেন ফ্যামিলি কার্ড, এগুলো না কৃষক কার্ড, ধরেন কৃষক কার্ড, এগুলো বিজ্ঞানীরা যারা অভিজ্ঞ তারা বলে যে এগুলোতে মানুষ অলস করে। আর ধরেন কৃষক কার্ড দিলেন, কৃষিতে আমাদের করোনা কালে বাঁচায় রাখছে, সারা পৃথিবীতে দাম ডাবল হয়ে গেছে। পশ্চিমা দেশে অর্ডার দিলে, খাবার অর্ডার দিলে একদিন পরে পাইতো, কেউ 7 দিন পরে পাইতো। বাংলাদেশে কিন্তু তেমন উল্লেখযোগ্য ক্রাইসিস হয় নাই। কৃষি খাত বাদে আর কোথাও তো ভর্তুকি এখন না করে যদি ওপেন বলতো যে আমরা এই যে তেল ক্রাইসিস বলেন, এই যে লোন ক্রাইসিস বলেন, সরকার চালানো বলেন, মেনটেন, এগুলো আমরা করব, ঠিক আছে, আমরা যে ইশতেহারে যে অঙ্গীকারগুলো করেছি আমরা এই প্রায়োরিটি হিসাবে অগ্রাধিকার তালিকায় আমরা এগুলো আনছি, ওগুলো বাস্তবায়ন করব। হ্যাঁ, এখন ধরেন খাল খনন তার অঙ্গীকার বাস্তবায়ন করতেছে, কিন্তু না, ওই তো কৃষক, এগুলো অঙ্গীকার বাস্তবায়ন করতেছে, কিন্তু আমি বলছি অগ্রাধিকার কেমন হবে? খাল খনন করবেন, পানি আসতে হবে না? কোথায় পানি, কোথায়? ভারত তো সব পানি আটকাই দিয়ে আছে। তিস্তা ব্যারেজ হচ্ছে, একটা কাজ শুরু করছে, এই যে আপনার পদ্মা ব্যারেজ এটা একটা পজিটিভ কাজ। পদ্মা ব্যারেজে বাংলাদেশের যে উপকার হবে, পদ্মা ব্যারেজে ভারতের সাথে পানির সমস্যার বার্গেনিং করতে পারবে। পদ্মা ব্যারেজ কিন্তু বিশাল ব্যারেজ হচ্ছে, 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজের লেন্থ। হ্যাঁ, এবং এই পদ্মা ব্যারেজে ধরেন বর্ষাকালে যে পানি এসে, এমনি তো পদ্মা মানে ওই পাশে গঙ্গা, তাই না? গঙ্গার পানি তো ভারতও গঙ্গার ওই ওইটা গঙ্গা ব্রিজ চায় না। এখন সবচেয়ে বড় কথা হলো যে তিস্তায় এই যে আপনার ইয়েতে যে আলোচনা হলো, ইলেকশন হলো, আপনার কি আপনার মমতা ব্যানার্জি ফেল করলো পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির উপরে দোষ চাপাইল সরকার, বরাবরই বলছে মমতা ব্যানার্জি তিস্তার পানি দেয় না, গঙ্গার পানি দেয় না। মমতা ব্যানার্জি কি করে দিবে? তিস্তার সিকিম থেকে তৈরি পক্ষে উপরে পানি তুলে নেয় 7-8টা ড্যাম, বিদ্যুৎ প্রকল্প। গজলডোবার তো গ্রীষ্মকালে পানিই আসে না, এটা কি করবে? পানি পাবে কোথায় সে? তার পানি দরকার নেই। আবার ভারত 40টা রিভার রিঙ্কিং প্রজেক্ট করছে, এটার একটা নদী, এর ভিতরে গঙ্গা আছে, এর ভিতরে তিস্তা আছে, পানিতে 1 ফোঁটাও পাবেন না। সুতরাং আমাদের যে এখন ব্যারেজ হচ্ছে পদ্মা ব্যারেজ, এটা গঙ্গার পরে আপনার পানি ধরে রাখে, বর্ষাকালে পানি ধরে রাখবে। হ্যাঁ, তারপরে যমুনা নদীর তীর করে ফ্লো আছে, পানি পলি পড়তে পারে, ওগুলো ফ্লো করতে। এখানে অনেক রকম ধরেন বিদ্যুৎ উৎপাদন হবে, ওখানে টাউন প্ল্যানিং আছে, ওখানে আপনার প্রায় 6টা বড় বড় রিভারের গতি আসবে, এটা দরকার আছে। তো ওখানে আমরা পারি কি ম্যানেজমেন্ট পারি না। এই যে আপনার পাশে ধরেন এই যে হাতির ঝিল করতে পারছি, কিন্তু ম্যানেজ করতে পারছি, আর পানি দিয়ে দুর্গন্ধ, তাই না? চারপাশের দোকান, তাই না? এখন এই যে পদ্মা ব্যারেজটা হচ্ছে, এটা কিন্তু এই যে আমাদের যে পানি সমস্যা ভারতের সাথে, আন্তর্জাতিক রিভারের সব পানি তুলে নেয়, এটা তো বার্গেনিং করা যায়, তারা উষ্মা প্রকাশ করেছে। হ্যাঁ,
তো এটা তো এই চুক্তি তো চীন হেল্প করতে চায়, আপনার তিস্তা চুক্তি, তিস্তা ব্যারেজে হেল্প করতে চায়। তো এগুলো তো আমাদের এছাড়া তো উপায় নাই, পানি উপায় নেই। বন্টন নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে বলছেন যে এই পানি বন্টনের বিষয়ে ভারতের আচরণ প্রকাশ করবে যে বাংলাদেশের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক চায়। না, বিষয়টা হলো যে ভারতের সাথে সম্পর্ক, ধরেন আমাদের প্রতিবেশী 4/3 ঘিরে আছে, আমরা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তারা স্বাধীন দেশ হিসেবে ধরেন গরু চোর হিসেবে গুলি করে বেড়াবে। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অধিকারী আসার পরেও 3 জনকে গুলি করে মারছে। শুভেন্দু, আপনার সুমন্ত, গরু নিয়ে আসে 300 কিলোমিটার দূর থেকে ভারতীয়রা, এপারে পার করে ধরে আনলো। 300 কিলোমিটার কই থাকে? এই যে ফেলানিরে গুলি করে তার কাটা ঝুলে রাখছিল, তার বিচার হয় নাই আজ পর্যন্ত। তো এরা কেন এটা করে? জি, অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। জনাব ফজলুর রহমান, ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, এই অভিযোগ জামাত আমিরের। তিনি বলছেন যে বিএনপিকে আস্থা করে নিক্ষেপ করার জন্য অপেক্ষা করতে হবে। জি, আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমি এটা দুইভাবে দিতে পারি। একটা হলো আমার দল বা সরকারের যে দৃষ্টিভঙ্গি এটা, আর আমি মুক্তিযোদ্ধা আমার একটা দৃষ্টিভঙ্গি। জি, আমার মনে হয় আপনি দুটিই বলেন। আমি দুইটাই বলবো। সরকারের দিক থেকে এদের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে সেটা হলো লিবারেল আচরণ করা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ। একটা সরকার চালাইতে গিয়ে বিরোধী দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হচ্ছে, তা না হলে তারা সংসদ আসবে না, ব্লক করে দিবে ইত্যাদি ইত্যাদি, বা তারা ঝামেলা করবে, তারা এইটা মনে করা হচ্ছে। আবার আমার দিক থেকে যেটা মনে করা হয় যে ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ এ বিট্রেয়ার। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তারা বাংলাদেশ চায় না। এই দেশটাকে আর কিছু না বানাকন্ত বাংলা স্থান বানাইতে চায়। এই দেশের সংবিধানটা তারা ওই জঙ্গিবাদীদের মাধ্যমে বা উত্তরের সংবিধানটাকে ছুঁড়ে ফেলাইয়া দেয়া একটা সাম্প্রদায়িক, ইট ইজ নট সংবিধান, এটা আফগানিস্তান বানাইতে, সংবিধানটা আফগানিস্তানের মতো বানাইতে চায় তারা। তাদের এখানে সমস্ত হরকাতুল জিহাদ থেকে ধরে এখানে লস্করে তৈবা থেকে ধরে এই আদর্শের জঙ্গিবাদে আদর্শের লোকদের যে বট গাছ অথবা ছায়া, তার নাম হলো জামাত। জামাত হলো এই দেশের সবচেয়ে, আমি কি বলবো, ওরা আমাদেরকে ফেলে দিবে? ওই মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ওই অপেক্ষা করতে হবে আমাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার জন্য? যদি একবার চোখ উল্টায় বাংলাদেশের মানুষেরা, এই দেশে গোলাম হয়ে থাকতে হবে, এই দেশে হাত জোর করে মানুষের পায়ে ধরে থাকতে হবে। যারা বলে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এদেরকে জুতা পিটা যদি করতে পারতো কেউ, এবং মানুষ তাদেরকে জুতা পিটা করবে, কিন্তু এরা যা করতেছে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজের রাজনীতি। সাপের সঙ্গে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না, এটা হলো আমার ধারণা। সুযোগ পেলেই সবল মারে। হ্যাঁ, সবল মারে। সাপরে আপনি যত দুধ খাওয়ান, এটা এই কোনো দিন আপনাকে মাফ করবে না। সুযোগ পেলে আপনার দুধটা খাওয়ার পরে তার শক্তি বাড়ায়, এসে সুবল দেবে। আরেকটা কথা আমি প্রত্যেক দিন বলছি, এই যে ধরেন মিলমাল করে চলা, মিলামেশা করে আসেন সবাই মিলে একসাথে চলি, একসাথে খাই থাকি, আমার আপত্তি নাই। কিন্তু কেউ যদি আইসা বলে ঠিক আছে আপনার 10 কেজি দুধ আছে আর আমার আছে 250 গ্রাম গোবর আছে, একটু মিশায় টিশায় খাই, আমরা সবাই চলি। দুধ আর গোবর তো মেলানো। জিনিসটা জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক শক্তির ডিফারেন্সটা অতটুকু। জামাতের সঙ্গে এই পৃথিবীতে কেউ অ্যাডজাস্টমেন্ট করে পলিটিক্স করতে পারবে না। আমি সমস্ত পৃথিবীর পত্র পত্রিকা করে দেখছি, যখন সবচেয়ে বেশি বাংলাদেশ উত্তপ্ত ছিল তখন জামাতের সঙ্গে লেখা হইতো জামাত হইল সবচেয়ে মুনাফেক একটি রাজনৈতিক দল এই পৃথিবীতে। কাজে এদের সঙ্গে প্রতিদিন মিথ্যা কথাটা হইল এদের আসল কথা। কোনো সময় সারাদিনে একটি সত্য কথা বলে না। এরা যে নিজেদেরকে দেখায়, ধরেন আমি আপনি এদের চরিত্রটা বলি, এরা বলে শাহ আলীর মাজার পোড়ায় দিব আমরা এই কারণে, বা মাজার পোড়া দেব, এখানে গাঞ্জা খাওয়া হয়, ভাং খাওয়া হয়, মদ খাওয়া হয়, আমি অস্বীকার করলাম না, খাওয়া হয়। এই কারণে যদি এটা পোড়ায় দিতে হয়, মাজার পোড়ায় দিতে হয়,
তাইলে যে মাদ্রাসায় বলৎকার হয় এটাতে কি করা উচিত? আমরা তো বলি না যে মাদ্রাসা পুরাই দিতে হবে, আমরা বলি যে এটা বলৎকারটা বন্ধ করতে হবে, সঠিক। বা বাজে কাজ যেটা হয় এটা বন্ধ করতে হবে। এখন তো আমি দেখি, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, আমার এলাকাতে দেখি তো কোন মৌলানা সাহেবরা কি করে, টাকা পয়সা কত কিছু নীতি দুর্নীতি, অত আল্লাহ আকবার করে নামাজ পড়ে আবার কি দুর্নীতি, এটা তো আমি দেখি। তাদের নামে কত ধরনের দুর্নীতির অভিযোগ আছে, কত ধরনের, আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমার কথাটা হইতেছে যে তারা যারা মনে করে যে ওই বিএনপি তার প্রতিজ্ঞা থেকে বা তার থেকে সরে গেছে, না, জুলাই সনদ যে যে কথাগুলো আছে বারবার আমাদের নেতা বারবার বলছেন যে আমরা ইনটু টু এটা বাস্তবায়ন করব, কিন্তু তারা যেটা চায় এটা হবে না। তারা এই যে গণভোটের মাধ্যমে যেটা বিশ্বাসঘাতকতা করে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে গণভোটটা করছে সেটা হবে না। এখন আপনি বলতে হবে তাইলে আপনারা কেন বলছিলেন যে ভোট দেন, এই কথাটা বলতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি মনে করি আমাদের দল থেকে পার্লামেন্টে দেওয়া হয়েছে। ইউনূসের চেয়ে খারাপ মানুষ, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চেয়ে খারাপ মানুষ বাঙালি জাতির মধ্যে এই শিক্ষা দীক্ষা করে কেউ জন্মগ্রহণ করছে বলে আমি মনে করি না। উনি চাইছিল এই দেশটাকে, আরে পাকিস্তান তো পাকিস্তান, ভালোই পাকিস্তান, এই দেশটাকে একটা জাহান্নামের দেশ বানায়া মবের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কন্ট্রোল করার চেষ্টা করে, এই দেশে সামান্য ছোট ছোট ছেলেপেলেরা যাদেরকে আমি বলি পিক পকেট, রাস্তার ছেলেপেলে, এদেরকে মন্ত্রী বানায়, এদেরকে নেতা বানায়, এই দেশটাকে সর্বনাশ করে দিছে। যুবক ছাত্র সমাজকে 4টে জেনারেশন ধ্বংস করছে ইউনূস সাহেব। উনি ওই যে আমি ওই দিন বলছি যে উনি 1757 সনে লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি হয়েছিল, যে চুক্তির কারণে 1774 মন্বন্তর হয়েছিল, ঠিক তেমনি আজকের আধুনিক জগতে আমেরিকার সঙ্গে ইউনূস সাহেবের চুক্তিটা হলো লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি, এবং এর জন্য অনেক দিন আমাদেরকে খেসারত দিতে হবে। তবে কি আপনি বলেন আমাদের দেশে সেই সন্তান আসবে না যে মাথা উঁচু করে বলতে পারবে যে না, আমার দেশের দেশ বিক্রির যে চুক্তি সেটা আমি মানি না, এটা আমি ছেড়ে ফেলবো, এই কথাটা বলার লোক আসবে না? নিশ্চিতভাবে আসবে, এখন নাই, নিশ্চিতভাবে আছে। কিন্তু উই আর ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম, এই কথাটা বলে দিলাম। দি পিপল অফ দ্য কান্ট্রি ইজ ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড দি টাইম উইল কাম, টাইম উইল আনসার ইন টাইম, এই কথাটা মনে রাখেন। সব কিছু আপনি সব দিনের জন্য আপনি অসত্যভাবে চালাইতে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব এম এ আজিজ, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল্যায়ন, কি বলবেন আপনি? দেখেন ফজলু ভাই একটা সাইড বলছে, আমি তো বলছি তরুণদেরকে ধ্বংস করে দিছে, এটা নাই, একবারের জন্য বলে নাই তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যাও। আজকে আওয়ামী লীগ যদি নেপালের মতো ইলেকশন হতো, আওয়ামী লীগের পরিস্থিতি একই হতো, আইন করে নিষিদ্ধ করতে হতো না, এমনি 10টা 15টা 20টা সিট পেত, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেত। ইউনূস তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই সমস্যা করছে, আর সে পরিকল্পিতভাবে এই জাতিকে ব্যাংক্রাফ্ট বানানোর জন্যে এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এবং এরা প্রতিযোগিতা করে উপদেষ্টা চুরি করছে, দুদকে এই অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে ফরমাল অভিযোগ আছে, ফরমাল অভিযোগ, হয় না, তদন্ত হচ্ছে না। এই আবার কালকে শুনলাম যে কার কার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা সহ দেশ ট্রাইব্যুনাল বলছে যে দেশ থেকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিছে। আরে উনি তো বিদেশ চলে গেছে, আদালতে রিট হয়েছে। হ্যাঁ, উনি তো বিদেশে চলে গেছে, রিট হয়েছে, উনি তো বিদেশ চলে গেছে। উনি তো এই যে ধরেন এই যে তার কারণে, অবজ্ঞার কারণে, অবহেলার কারণে হামে যে প্রায় 300-400 ছেলে মারা গেল, হ্যাঁ, তার জন্য সে একবারের জন্য দুঃখ প্রকাশ করে নাই, কিন্তু সিএনএনের সিও মারা গেছে, ওটার জন্য একটা বিশাল কন্ডোলেন্স দিচ্ছে। চিন্তা করেন, বিদেশে যায়, হ্যাঁ, কত বাটফার দেশটারে। আপনার ধরেন ইউনিসেফ বারবার সতর্ক করছে, আওয়ামী লীগের সময় ইউনিসেফ থেকে সবসময় টিকা পাওয়া গেছে, তার ওখানে প্রফেসর ইউনুস প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র বসায় দিছে, ওখানে তার সাথে 2 জন ছিল, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, হ্যাঁ, তাকে পরামর্শ দিছে যে ইউনিসেফের সাথে নিশ্চয়ই টাকা পয়সা পাওয়া যাবে না, টেন্ডার দিতে হবে।
আরে টিকা নিয়ে কি টেন্ডার দেবো, টেন্ডার দিচ্ছে, কেউ আসে নাই। টেন্ডার টিকা বানায় তো কেউ বসে থাকে নাই, কেউ বিদ্যা নেই, আর টিকা নাই, টিকা নাই। এই যে এখন এই যে শিশু একের হামেদের পর এক শিশু শিশুরা মারা মারা গেছে, যাচ্ছে, 450 অধিক। 450 অধিক যে আছে, প্রায় 1000-এর অধিক আছে আপনার হসপিটালে। তাদের যখন আপনার নিউমোনিয়া ধরে যায়, এই বাচ্চাদের তো বাঁচানো কঠিন হয়ে ইমিউনিটি যায়। থাকে না, বাচ্চারা বাঁচতে পারে না। এটা তো আমি এই জন্য বলছি এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত ছিল, কেন বিচার হয় না? এখন এই জন্য বলছি, হয়তো তারেক রহমান সাহেব আলাদা আলাদা কিছু ভাবছে কিনা জানি না, কোনো তো অ্যাকশন দেখতে পাচ্ছি না। দুর্নীতির বিরুদ্ধে ইউনূস কেন বিদেশ থেকে গেল? কেন বিদেশ থেকে গেল? সে দেশটারে ফোকলা বানায় দিচ্ছে। 24 লাখ কোটি টাকা ফরেন দেনা রেখে গেছে। হ্যাঁ, আপনি বলেন এবারে বাজেট দিতে হবে 9,30,000 টাকার বাজেট প্ল্যানিং করতেছে। 30,000 কোটি টাকার বাজেট। হ্যাঁ, আপনি না 9,30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা বাজেট প্ল্যান করতেছে, টাকা পাবে কোথায়? 24 লক্ষ কোটি টাকার লোনও সত্যি করতে হবে, বাজেটের জন্য টাকা সংগ্রহ করতে হবে, IMF এর লাস্ট কিস্তি বাদ আছে। আবার আমরা এখন উন্নয়নশীল দেশে চলে যাব, তখন আমরা তো আমরা কোনো ভর্তুকি পাবো না, যে সুবিধাটা পাওয়ার কথা সেই অবস্থান থেকে সরে সুবিধা যাব। পারবো না। আবার আমেরিকার সাথে চুক্তি করে রাখছে, সব পণ্য কিনতে হবে তাদের কাছ থেকে, এবং বড় বড় রেটে, বড় বেশি দামে। তা আমি তো দেখতেছি অলরেডি গভর্নমেন্ট প্ল্যান করছে বিদ্যুতের দাম বাড়ায় দিবে। বিদ্যুৎ তো হলো জীবন জীবিকার লাইফ লাইন, বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে সব জিনিসের দাম বেড়ে যাবে, সকল জিনিসের দ্রব্যমূল্য। এবং অর্থমন্ত্রী তো পরিষ্কার বলেই দিল যে নিত্য পণ্যের দাম ডাবল হবে বেড়ে। দেশটা কি হবে বলেন? মানুষ তখন, মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন তো আর আইন কানুন মানবে না। এখন ধরেন এই যে সুপ্রিম কোর্টের ইলেকশন হলো না, প্রেস ক্লাবের ইলেকশন হয়তো হবে না, এরকম হচ্ছে, সারা বিশ্ব নিন্দা করতেছে। এগুলো কি? আমরা গণতন্ত্রে অভ্যুত্থান তো একটা ঘটছে, নেতা ধরেন কিছু হয় নাই, অভ্যুত্থান তো ঘটছে। সঠিক। তা আপনি গণতন্ত্র চান, আইনের শাসন চান, সুশাসন চান, প্রফেশনগুলোতে ইলেকশন হচ্ছে না, কি করবেন আপনি? হ্যাঁ, আপনি আবার প্রফেশনাল সেলফ ক্রিটিসিজম, আমি তো পেশাজীবী, আমি যদি পদধারী হই, পেশাজীবী হই, তাহলে আমার পেশাজীবী ইলেকশন করার প্রয়োজনটা কি? হ্যাঁ, আপনি পদধারী ধরেন, এখন যে সুপ্রিম কোর্টের যারা নেতা হইলো তার ভিতরে বিএনপির পদধারী আছে না? আচ্ছা। হ্যাঁ, ধরেন খোকন ভাই প্রেসিডেন্ট হয়েছে, উনি তো আগে ওনার যে সুনাম ছিল, এই ইলেকশন করে তো ওনার সুনাম অধপতনে গেছে, কি লাভ হয়েছে? উনি তো এমনি ইলেকশন, সবাই ইলেকশন থাকলেও তো উনি জিতত। হ্যাঁ, তো এই জন্য বলছি যে দেশটা সব আউলায় যাচ্ছে, কেন যেন আউলায় যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সঠিক পথে চলছে বলে মনে হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কাছে, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছ থেকে যদি একটু মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে আপনার এই মুহূর্তের ভাবনাটা কি? মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থান যেটা আপনি বলেন, আপনাদের মতো সিনিয়র সিটিজেন যারা, তারা যখন বলেন আমি খুব আতঙ্কিত। না, আমরা দুইটাকে কিন্তু এক করছি না। ঠিক আছে, আপনার মূল্যায়নটা শুনবো। মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের দুইটা দিক। মুক্তিযুদ্ধ হইল বাঙালি জাতির অস্তিত্বের শত শত বছরের স্বাধীনতার সংগ্রামের শেষ 9 মাসটার নাম হলো মুক্তিযুদ্ধ। এই কারণে আমাকে মুক্তিযোদ্ধা বলা হয়, স্বাধীনতা যোদ্ধা বলা হয় না। শত শত বছরের বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। সেই রাষ্ট্র তৈরি করার জন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করতে হইলো, 30 লক্ষ লোক জীবন দিল। কোথায় কি? আর এই সব স্বাধীনতা বিরোধী শক্তি আজকে 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সমসাময়িক করে। 5ই আগস্টের দুইটা দিক, একটা হলো বিএনপির জমি, বিএনপি বীজ ফলাইছে, বিএনপি চারা লাগাইছে, সার দিছে, বড় করছে, হলুদ করছে, ধান হয়েছে, কাটার সময় সবাই মিলেমিশে কাটছে, ছেলেরা এর মধ্যে সামনে থেকে কাটছে। এখন এবং এই বিএনপির এইটা হলো একটা গণতান্ত্রিক রূপ, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, রাইট, গণতান্ত্রিক রূপ আন্দোলনের। আরেকটা রূপ হলো চক্রান্তের রূপ। 5ই আগস্টের পর থেকে বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য 5ই আগস্ট করছি? আমরা 5ই আগস্ট করছি 72-এর সংবিধান পরিপূরণ করার জন্য, 71 যে কিছু না, এটা প্রতিষ্ঠা করার জন্য। এই ধরনের চক্রান্ত সব কথা। আমরা এই দেশে শরিয়া আইন করতে চাই, আমরা এই দেশে এই করতে চাই। পৃথিবীর কোন দেশে শরিয়া আইন, এটা আমার জানতে বড় ইচ্ছা করে। এক, যে পাকিস্তানকে ওরা বাবা ডাকে, আব্বা যান। অনেক, এখানে আমি আর বলতে চাই না কারণ বয়স হয়েছে এগুলো বলে। আমি সেই পাকিস্তানে কি শরিয়া আইন, পাকিস্তানে কি গণতন্ত্র? তাহলে কি ইমরান খানকে আজকে বছরের পর বছর জেলে থেকে মৃত্যু সজ্জায় থাকতে হইতো?
আমি তাই আজকে বলি যে এটা হলো ওদের দিকটা 5ই আগস্টের দিকটা ছিল ভিন্ন একটা চক্রান্ত, আর বিএনপির দিকটা ছিল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের দিকটা ছিল আমিও গেছি, আমার ছেলেরা গেছে, সব গেছে, আজ সব গেছে যে শেখ হাসিনাকে রাখা যায় না, তার সরকার চলে যাওয়া উচিত। কাজে এই 5ই আগস্ট নিয়ে এটা আমি আপনাকে একটা কথা বলি, দেশটা ইউনূস সাহেব সর্বনাশ করে রেখে গেছে এবং এই চক্রান্তেই দেশটা চলতেছে। আমি ওই দিন দেখলাম হঠাৎ করে আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছে মিছিল করে হাজারে হাজার। এর চেয়ে সঠিক সিদ্ধান্ত হয় না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে না পারেন, মুক্ত চিন্তায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তিত করতে না পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি হাটহাজারি মাদ্রাসার হাত মতো করে, হাটহাজারি মাদ্রাসা আমি সেলিউট করে তারা তাদের মতো করে করুক, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারি মাদ্রাসা না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মাদ্রাসা বানায় ফেলেন, এই দেশে কোনো মনুষ্যত্ব, বিবেক, কোনো রাজনীতি, কোনো গণতন্ত্র, কোনো মুক্ত চিন্তার বিকাশ কিচ্ছু থাকবে না এই দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতেই হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত চিন্তার একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। সেইখানে আলোকিত মানুষ হবে, সেইখানে রিসার্চ হবে, সেখানে জ্ঞানে বিজ্ঞানে আমরা পৃথিবীর সঙ্গে কন্টেস্ট করব। সেই জায়গাগুলো যদি না হয় তাহলে অনর্থক আমরা এখানে বৈশা বৈশা ওই যে রাজাকারের আলবদরের বাচ্চাদের হাতে বিশ্ববিদ্যালয়গুলো ছেড়ে দিলে এবং এরা যা ইচ্ছা তা করবো। আরে এরা যা করে এটা তো অকল্পনীয়, আমি তো বলতে চাই না, এরা তো আমার সন্তানের সমান। এরা মেয়ে ছেলের ইতিহাস অমুক তমুক, এই দেশটা কি নিছে কোথায়? এরা এটা কি দেশ নাকি? ওদের বাপের জন্মের আগে বলতে গেলে, কারণ এদের অনেকের বাপের বয়স 56 বছর না, এদের বাপের জন্মের আগে আমি যুদ্ধ করে শেষ করছি। কাজে আমি আজকে বলতে চাই দেশটাকে এরা নিয়ে গেছে কোথায়? নারীকে আজকে নিয়ে গেছে, যারা প্রগতির কথা বলে, নারী মুক্তির কথা বলে, যারা নারী নীতির কথা বলে, এদেরকে এরা বলে পতিতা। আজকে বেগম রোকেয়ার হলটার সমস্ত নাম দাম ভেঙে ফেলছে। আমি অন্য কথা বাদ দিলাম, আজকে সুফিয়া কামাল থাকলেও এই দেশে বসবাস করতে পারতো না। এটা তসলিমের কথা, তসলিমা নাসরিনের কথা নাইবে বললাম, যাকে আজকে 94 সন থেকে এই দেশ হ্যাঁ ওদের অত্যাচারে চলে গেছে। এখন তো নারী মুক্তি, নারী শিক্ষা, যারা আমার মা আমার বোন, এদের কাছে তারা হলো ভোগের একটা বস্তু। কাজে এই জায়গাতে যদি আপনি রাজনৈতিক দলের মধ্যে যদি রিয়েল জাতীয়তাবাদী শক্তি না আনেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি না আনেন, এটা আওয়ামী লীগ না, এটা আবারও বলতেছে, দিস ইজ নট আওয়ামী লীগ। শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা অন্যায় করছে, অপরাধ করছে, কঠিন শাস্তি হোক, কিন্তু আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করে নাই অথবা অন্য কেউ অপরাধ করে নাই, সেখানে মুক্ত রাজনীতি করার তাদেরকে যদি সুযোগ দেয়, দেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, তারেক রহমান বাঁচবে, না হলে আমরা কেউ বাঁচবো না। এইরকম সুপ্রিম কোর্টের মতো ঢাকা বারের মতো ইলেকশন করে যদি 100 ভোটের মধ্যে 33টা ভোট পড়ে, ওই ইলেকশন করার কোনো, এই গণতন্ত্রের কোনো জাস্টিফিকেশন নাই। যে কথাটা আজিজ ভাই বলছে, আমিও বলছি কথা। শেখ হাসিনা এবং তার সরকারের যে বিচার, সেই বিচারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিশ্চিতভাবে আমি মনে করি একটা ফেয়ার বিচার হওয়া দরকার, তাদের ফেয়ার বিচার হওয়া দরকার। এটা আপনি ওই জামাত ইসলামের মতো করে না, একটা ফেয়ার বিচার হওয়া দরকার। আইনের মাধ্যমে একটা ফেয়ার বিচার, যদি তারা যারা অন্যায় করছে প্রত্যেকের বিচার হওয়া দরকার। না যারা অন্যায় করে নাই তাদেরকে অবশ্যই তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া। আমি এখনো বলি, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, কোনো মুক্তিযোদ্ধাকে জেলখানায় রাখা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা অসম্মানের ব্যাপার। কারণ পৃথিবীর যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই যে আব্রাহাম লিঙ্কনের সময় বলেন, আর কিউবার বাদিস্তাকে তারা ফিডেল ক্যাস্ট্রোর সময় বলেন, ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে কালাপানিতে নির্বাসিত যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তারা বলেন তাদের কেউ জেলে যায় নাই। যদি শেষ বিচারে যদি দেখা গেছে যে তার জেল হয়েছে, সে অন্যায় করছিল, গেছে, কিন্তু শেষ বিচার পর্যন্ত প্রত্যেকেই জামিনে ছিল। এমনকি কিউবার মুক্তি দিবসে ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে টেবিলের উপরে পা তুলে আইসা মুক্তিযোদ্ধা যারা, তারা সিগারেট খাইছে, আনন্দ করছে, ফুর্তি করছে, সব কিছু করছে, মানুষ দেখছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনি যে আমির হোসেন আমর বয়স 89 বছর, তাকে জেলে রাখছেন কেন? এই কারণটা কি? আর রাশেদ খান মেনন কি লুট করছে বাংলাদেশে, কি হত্যা করছে? তুফাইল আহমদের বউ মারা গেছে, মানুষ তাকে ধরে নিয়ে গেছে, তার স্ত্রী ভাবিকে দেখতে গেছে, তুফাইল আহমদ সব হাসতেছে, মানে সে তার কোনো শেষ নাই, তার নামে আপনি ওয়ারেন্ট জারি করেন কেন? হ্যাঁ বুঝছি, তারা
অধপতিত কাজ করছে আওয়ামী লীগ, তারা অধম ছিল, এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা শাস্তি দিছে। তারা অধম বলে আমি উত্তম হব না কেন? যথার্থই। তারা অধম, কিন্তু আমি উত্তম। এটা তো তাইলে আবার রিপিট হবে, হিস্ট্রি উইল রিপিটস ইটসেলফ। আবার যদি কোনো সময়ে আমাদের যদি কোনো স্মরণে সরে যেতে হয়, তাহলে আমার কবরে তো মানুষ গিয়া করবে, তুলে ফালায় দিব, আমাকে পোড়ায় দিব। এই রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি আমি মনে করি মুক্তিযোদ্ধা যারা, এটা একটা লিস্ট করা দরকার, তাদেরকে আগে বেল দেওয়া হোক এবং মানুষ জানুক, পৃথিবীর মানুষ, যে মুক্তিযোদ্ধাদেরকে বেল দেওয়া হয়েছে এবং তাদের অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। দেখেন, আমি ডাকসুর কথা বলি। ফজলু ভাই বলেছে ডাকসু যখন ইলেকশন হয়েছে, এটা গুপ্ত জামাত নিরপেক্ষ প্যানেলে ইলেকশন করছে এবং তারা এই গরম পানি, ঠান্ডা পানি, নানান রকম ব্রাইব করে জিতছে। যেদিন জিতছে সেদিন আমি বলেছি যে ডাকসু ছিল আন্দোলনের সূতিকাগার। এখন আর এই ডাকসু দন্তহীন, এই শিবিরের অধীনে আর নির্বাচন হবে না। অর্থাৎ যে ডাকসুর যে প্রাইড, সেটা ধ্বংস হয়ে গেছে। ডাকসুর ভিপি দেখেন এখন জাতীয় রাজনীতিবিদদের তারেক রহমানের পদ্ধতি সমালোচনা করে, তার কাজ সে করলে নিরপেক্ষ এখন করে কি। এখনও দেখেন ওই যে গাড়ি টাড়ি কিনে দিচ্ছে, নানাভাবে ব্রাইব করতেছে, লাভ হবে না। সে সময় চলে গেছে। এখন শুনতেছি সিটি কর্পোরেশন দাঁড়াবে, দাঁড়াক, কমিশন পাবে, দাঁড়াক, দেখি কেমনে যেতে, দেখি জনরায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, জনরায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা এবং তার সরকারের বিচার নিয়ে কি বলবেন? দেখেন, শেখ হাসিনা সরকারের বিচার, এখন ধরেন ভারতে তিনি আটক আছে, রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে পার্লামেন্টারি পার্টি বসে তাকে আশ্রয় দিছে। তো তাকে তো আমাদের যে আইন আছে, আইনে তো তাকে ফেরত দেওয়ার কথা, কিন্তু ওখানে ফাঁকও আছে। আমাদের বন্দি নামে চুক্তি আছে, সেটাও তো পারতেছে না সরকার। তো এখন আমার কথা হলো যে একমাত্র হচ্ছে অপরাধ যারা করেছে, ধরেন এই যে শেখ হাসিনা, তার পরিবারের কেউ কিন্তু দেশে নাই, এগুলোকে ঠিকই তিনি ভাগাই দিচ্ছেন। মাস মিডিয়ায় কথা হয় শেখ হাসিনার আধা ঘন্টা যদি থাকতো সে নিহত হতো। সে তার ফ্যামিলি নিয়ে ভেঙে গেছে, যত নেতা আছে চুরি ধুরি করছে সব ভেঙে গেছে, সাধারণ আওয়ামী লীগের কর্মী। আমরা একেবারেই শেষ পর্যায়ে জনাব এম এ আজিজ, এই 3 মাসের যে বিএনপি সরকার, এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একেবারেই ছোট করে? সরকারের তারেক রহমান চেষ্টা করতেছে, কিন্তু তারেক রহমান আমার কাছে মনে হচ্ছে পেরে উঠছে না, কারণ তার তো একা দেশ চালাতে পারবে না। তবে আমার মনে হয় দেশের মানুষ তার সঙ্গে থাকলে, তিনি যে কথা বারবার বলছেন যে জনগণকে সম্পৃক্ত করেই তিনি তার লক্ষ্য বাস্তবায়ন করতে চান, এটা যদি উনি বিলেতের মতো ভাবে তা হবে না। কারণ এই 54 বছরে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে, আমি প্রথমে বলছিলাম সবাই আমরা দুর্নীতিগ্রস্ত হয়েছি, যে সৎ আছি সে বোধহয় সুযোগ পাই না, অল্প সংখ্যক, আর বাকিগুলো তো ওনাকে ম্যানেজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুর রহমান। 3 মাসের এই আপনার যে বিএনপি সরকার, আপনার মূল্যায়নটা কি? আমি পার্লামেন্টে খুব ক্লিয়ারলি বলছি, মর্নিং শোজ দ্য ডে। রাইট। তারেক রহমান সাহেব যেভাবে শুরু করছে, কার্ড বলেন, যাই বলেন, খাল খনন বলেন, কৃষি কার্ড বলেন, বা ফ্যামিলি কার্ড বলেন, যত কিছু বলেন, ওনার আচরণ বলেন, ওনার চলাফেরা বলেন, যে সরলতা এবং সাধারণভাবে যেটা শুরু করছেন উনি, কিন্তু উইথ ডিসিপ্লিন যেটা শুরু করছেন, যদি এটা ধরে রাখতে পারে, আমার ধারণা বাংলার পূর্বাকাশে আবার নতুন সূর্য উঠতে পারে। আমি এটা মনে করি 3 মাসে একটা সরকারের বিচার করা ঠিক হবে না, কিন্তু কিন্তু একটা জিনিস হলো প্রশাসনের ভিতরে গুপ্ত আছে। আমার এটা ভয়, আমি এখন এটা অ্যালার্জিক হয়ে গেছি। আমি যাকে দেখি, আমার সামনে ডিসি সাহেব দেখি, আর ডিসি সাহেব ইউনো দেখি, বা এমনকি এক সময় আমার স্ত্রী কি গুপ্ত কিনা, মানে কাউকে বিশ্বাস নেই। জামাত এদেশের রাজনীতি এমন একটা অবিশ্বাসের একটা পরিবেশ সৃষ্টি করছে। ও 20 মাস পয়লা এই যে গুপ্ত, কোন জায়গাতে যে গুপ্ত বৈশা রয়েছে, কোনো কাজ করা যাচ্ছে না। এই গুপ্ত থেকে প্রশাসনকে আমি মনে করি তারেক রহমান সাহেব আমাদের নেতা প্রধানমন্ত্রী তিনি রক্ষা করবেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং